আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো আশা করি সবাই ভালো আছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু নিশ্চিত করবেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সবকিছু ওকে কিনা। ওকে, সবকিছু ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা মানব দেহের রোগ ব্যাধি এই বিষয়গুলা নিয়ে কথা বলবো। মানব দেহের সাথে সম্পৃক্ত বেশ কিছু বিষয়। তো এটা একটা ক্লাসে জাস্ট গাইডলাইনটা দেওয়া হবে, কোনগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ আর কোনগুলা গুরুত্বপূর্ণ নয়। বাকি বিষয়গুলো আমাদেরকে বাসায় পড়তে হবে, ঠিক আছে? ওকে, আমি একটু ক্লাসের লিঙ্কটা দিয়ে দিই সবার কাছে। হ্যাঁ, তো পিছনে দেখতেছেন আমরা কয়েকটা জিনিস দিছি। এর মধ্যে আমাদের প্রায় সময় পরীক্ষায় আসে কিছু কিছু তথ্য, যে এটাকে ইংরেজিতে কি বলে, ওটাকে ইংরেজিতে কি বলে, এই বিষয়গুলার। নাজমুল হাসান সাহেব, আনারুল ইসলাম, ইনামুল শেখ সাহেব, সোহাইল সাহেব, তাহের বিন হাবিব ম্যাম, জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। তো আমরা প্রথমেই দেখি কি লেখা আছে, এপিকালচার। এপিকালচার প্রথমেই লেখা আছে, দেখেন এপিকালচার। এপিকালচার অর্থ কি? আমাদের প্রশ্ন চলে আসে যে এপিকালচার দ্বারা কি বোঝানো হয়, পিসিকালচার দ্বারা কি বোঝানো হয়, সেরিকালচার দ্বারা কি বোঝানো হয়। তো জীববিজ্ঞানের বেশ কিছু শাখা প্রশাখা আছে, জীববিজ্ঞানের কিছু শাখা প্রশাখা আছে যেগুলো থেকে প্রশ্ন হয়, প্রায় সময় প্রশ্ন করা হয় যে মৌমাছি পালন কোনটা দ্বারা, এপিকালচার দ্বারা কি বোঝানো হয়। মৌমাছি পালন, মাছ চাষ, রেশম চাষ, পাখি পালন, নাকি পাখি সম্পর্কিত বিদ্যা, কোনটা বোঝানো হয়, এই বিষয়গুলা দেখানো হয়। তা আমাদের এই প্রশ্নগুলো কনফিউজড হয়ে যায়, আমাদের কনফিউশন তৈরি করে বিদায় আমরা জানা প্রশ্নেও ভুল করে থাকি, জানা প্রশ্ন আমরা ভুল করে থাকি। নাজমুল ইসলাম সাহেব বলতেছে ক্লাসগুলো ডাউনলোড করতে পারি না। আপনাদের সুবিধার্থে এই ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে সহজেই ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? তো প্রথমেই দেখি যে মৌমাছি পালন জীববিজ্ঞানের অনেকগুলো শাখা আছে। তো কোন শাখা কোনটা দ্বারা কি বোঝায়, কোনটার বিষয়বস্তু কি, এগুলো হচ্ছে শাখা আর এগুলো হচ্ছে বিষয়বস্তু। এগুলো হচ্ছে শাখা আর ওগুলা কি বিষয়বস্তু। এপিকালচার মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যা। এপিকালচার কি? মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যা। পিসিকালচার কি? মাছ চাষ সম্পর্কিত বিদ্যা। সেরিকালচার রেশম চাষ সম্পর্কিত বিদ্যা। এপিকালচার পাখি পালন। আর অর্নিথোলজি মানে হচ্ছে পাখি সম্পর্কিত। একটা হচ্ছে পাখি পালন আর একটা হচ্ছে পাখি সম্পর্কিত, দুইটা ভিন্ন জিনিস। আর জেনেটিক্স বংশগতিবিদ্যা। জেনেটিক্স মানে কি? বংশগতিবিদ্যা। তো এই কয়েকটা বিষয় আমাদের প্রায় সময়, এই যে এই আল্লাহর বান্দা না, এই বস্তুগুলো কোনো না কোনো পরীক্ষায় কখনো না কখনো
এসেছিল। যদি জীববিজ্ঞানের শাখা প্রশাখা থেকে কোনো প্রশ্ন করে থাকে সেই ক্ষেত্রে এখান থেকে একটা প্রশ্ন নিবন্ধনে ওয়াজিব হয়ে যায় প্রায় সময়। অন্যান্য পরীক্ষায় বিসিএস এ তো থাকবেই, এটা থাকতেই হবে। মানে এখান থেকে একটা প্রশ্ন না থাকলে বিসিএস শুদ্ধ হবে না, বিসিএস হালাল হবে না। এখান থেকে একটা প্রশ্ন না থাকলে জীববিজ্ঞানের এই অধ্যায় থেকে কোনো ইউনিভার্সিটির পরীক্ষার প্রশ্নটা মানসম্মত হবে না, মানে থাকতেই হবে। তো তারপরে এখানে দেখেন দুইটা জিনিস দেওয়া আছে, ডিএনএ এবং আরএনএ। আমরা যে করোনাটা মূলত আরএনএ এর সাথে সম্পৃক্ত। আর ডিএনএ কি? ডিঅক্সিরিবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরিবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরিবো আবু হুরায়রা সাহেব ওয়ালাইকুম আসসালাম। আর আরএনএ কি? রিবো নিউক্লিক অ্যাসিড বা রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরিবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ আরএনএ এর পূর্ণরূপ জানতে চাওয়া হয় আমাদের কাছে প্রায় সময়। ডিএনএ এবং আরএনএ এর পূর্ণরূপ আমাদের থেকে জানতে চাওয়া হয়। তাহলে এইগুলা প্রত্যেকটা জিনিস আমাদের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ, অত্যধিক গুরুত্বপূর্ণ। তারপরে আরো বেশ কিছু আছে, যেমন হর্টিকালচার, উদ্যানবিদ্যা, এসব কয়েকটা বিষয় আছে। তো আমরা এই কয়টা দেখি আজকে গুরুত্বপূর্ণ, বাকিগুলা পিডিএফ এ দেওয়া থাকবে। তারপরে আমরা দেখি আমাদের জেনেটিক্স। জেনেটিক্স এটা ডিএনএ এর সাথে সম্পৃক্ত। জেনেটিক্স কিসের সাথে সম্পৃক্ত বলেন? জেনেটিক্স কিসের সাথে সম্পৃক্ত? জেনেটিক্স ডিএনএ এর সাথে সম্পৃক্ত। এবং আমরা জানি ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশ যা নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করে তাকে বলে ডিন। তাকে কি বলে? বংশগতিবিদ্যার এখানে ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশ নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করে তাকে বলে জিন। তাকে কি বলে? ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশ নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করে, এজন্য ওইটাকে বলে জিন। ওইটাকে কি বলে? জিন। তা আমরা এখানে আরো কয়েকটা বিষয় জানি ডিএনএ এর সাথে সম্পৃক্ত, সেটা হইল ক্রোমোজোম। জেনেটিক্সের ভিত্তি হলো ক্রোমোজোম। জেনেটিক্সের ভিত্তি কি? ক্রোমোজোম। এই ক্রোমোজোমগুলো এখান থেকে আমাদের প্রায় সময় প্রশ্ন হয়ে থাকে। মোহাম্মদ মজিবুল বশর সাহেব, আত্তাকওয়া মিডিয়া, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে জেনেটিক্সের একটা ভৌত ভিত্তি হলো ক্রোমোজোম। এই ক্রোমোজোমগুলো এখানে আকার দিতে পারেন। ক্রোমোজোমগুলো আমরা একটু দেখি। ক্রোমোজোম, এই ক্রোমোজোমের তথ্যগুলি আমাদের জন্য অত্যাধিক জরুরি। মানব দেহের একটা কোষে ক্রোমোজোম সংখ্যা হয়েছে 23 জোড়া। মানুষের ক্রোমোজোম কয়টি? মানুষের ক্রোমোজোম মানুষের ক্রোমোজোম 23 জোড়া। 23 জোড়া মানে কত বলেন তো? আপনার অনেক সময় প্রশ্নে দেওয়া থাকবে 22 জোড়া, 21 জোড়া, 23 জোড়া। আবার এমনও দেওয়া থাকতে পারে 46টি। কোনটা সঠিক হবে? 23 জোড়া নাকি 46টি বলেন তো? মানুষের শরীরে ক্রোমোজোমের সংখ্যা 46টি বা 23 জোড়া। মানুষের শরীরে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? 46টি। আমরা 46টি লিখি, 23 জোড়া না লিখে, যে 46টি। ছাগলের আছে 60টি। ছাগলের শরীরে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? 60টি। ছাগলের শরীরে ক্রোমোজোমের সংখ্যা 60টি। ধানের ক্রোমোজোম সংখ্যা 22টি। ধানের ক্রোমোজোম সংখ্যা কয়টি? ধানের হচ্ছে 24টি আর কুনো ব্যাঙের 22টি। ধানের 24, কুনো ব্যাঙের 22টি। এটা হচ্ছে ক্রোমোজোম। এগুলা কি? ক্রোমোজোম। প্রত্যেকটা প্রাণীরই কি আছে?
ক্রোমোজোম সংখ্যা আছে এবং গাধার একটু বেশি, গাধার হইছে 62টি, ছাগলের কম, গাধার আছে, গাধার ক্রোমোজোম সংখ্যা কয়টি? 62টি। গাধার ক্রোমোজোম সংখ্যা, হ্যাঁ গাধার ক্রোমোজোম সংখ্যা হইছে 62টি। কুকুরের ক্রোমোজোম সংখ্যা হইছে 78টি। কুকুর, মুরগি, এদের ক্রোমোজোম সংখ্যা হইছে সবচেয়ে বেশি, এদের ক্রোমোজোম সংখ্যা সবচেয়ে বেশি 78টি। কুকুরের ক্রোমোজোম সংখ্যা কয়টি? 78টি। কুকুরের ক্রোমোজোম সংখ্যা কয়টি? 78টি। আচ্ছা, তারপরে আর অন্যান্য প্রাণী আছে যেটা আমরা পরে দেখে নিব। আর সবচেয়ে কম আছে মাছির, মাছির ক্রোমোজোম হচ্ছে 12টি। মাছি, তাহলে সবচেয়ে কম দেখলাম মাছি, সবচেয়ে বেশি কুকুর বা মোরগের 78টি, মানুষের 46টি। এই তিনটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। কুকুরের এত কি জানি, বিজ্ঞানের ভাষ্য মতে এত কেন? আমরা স্বাভাবিকভাবে যেটা দেখি যে এদের সন্তানাদিও মোটামুটি মাশাআল্লাহ দিলে একবারে অনেকগুলা হইয়া যায়। আবার মুরগিও তো, তাহলে আবার মুরগি ব্যতিক্রম, মুরগি তো আর কুকুরের মতো বাচ্চা জন্ম দিতে পারে না। তো কুকুর এবং মুরগি এই দুইটার ক্রোমোজোমের সংখ্যা কয়টি? 78টি করে। কতটি করে? 78টি করে। এরপরে আমরা লিখছিলাম ডিএনএ। এই ডিএনএ একটা কথা লিখছিলাম, তাই না? ডিএনএ এর জনক কে? ওয়াটসন এন্ড ক্রিক। ওয়াটসন এবং ক্রিক, এটা মাথায় রাখতে হবে। ডিএনএ এর জনক, ডিএনএ এর জনক হচ্ছে ওয়াটসন এবং অথবা ক্রিক। ডিএনএ এর জনককে, ডিএনএ এর জনক হলো ওয়াটসন এবং ক্রিক। ডিএনএ এর জনককে ওয়াটসন এবং ক্রিক, যারা এইটার জন্য 1962 সালে নোবেল প্রাইজ পাইছে। 1962 সালে, যদিও এরা 1953তে এটা আবিষ্কার করেছে, কিন্তু এটা আন্তর্জাতিক মহলে দৃষ্টিতে এসেছে এবং তারা আন্তর্জাতিক মহলের দৃষ্টিতে এসেছে, প্লাস তারা এইটার জন্য নোবেল পুরস্কার পাইছে 1962 সালে। এটার জন্য নোবেল পুরস্কার পাইছে কত সালে? 1962 সালে। ডিএনএ এর জনক ওয়াটসন এন্ড ক্রিক। ওকে, তাহলে ডিএনএ এর জনককে ওয়াটসন এবং ক্রিক। ওয়াটসন এবং ক্রিক। ডিএনএ এর অনেকগুলা বৈশিষ্ট্য আছে, কিন্তু আমরা ওগুলার দিকে যাব না এখন। ডিএনএ এর পাশাপাশি ডিএনএ থেকেই মূলত আসে আরএনএ। ডিএনএ থেকেই কি, ডিএনএ থেকে যদি আরএনএ তৈরি হয়, আরএনএ, ডিএনএ থেকে যদি আরএনএ তৈরি হয়, ওইটাকে বলে ট্রান্সক্রিপশন। ওইটাকে কি বলে? ট্রান্সক্রিপশন বলে। ডিএনএ থেকে আরএনএ তৈরি হলে ওইটাকে বলে ট্রান্সক্রিপশন। এটা আমরা ওই যে হরমোন বা এমন এই জাতীয় কিছু একটা হবে আর কি। আব্দুল করিম সাহেব। ঠিক আছে, তাহলে ডিএনএ থেকে যদি আরএনএ তৈরি করা হয় ওইটাকে কি বলে? ট্রান্সক্রিপশন। আর যদি আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, যদি আরএনএ থেকে কি তৈরি হয়? প্রোটিন।
আরএনএ থেকে যদি প্রোটিন তৈরি হয় ওইটাকে বলে ট্রান্সলেশন। ওইটাকে কি বলে? ট্রান্সলেশন। ওইটাকে বলে ট্রান্সলেশন। একটা হচ্ছে ট্রান্সক্রিপশন আর একটা হচ্ছে ট্রান্সলেশন। আর একটা কি? ট্রান্সলেশন। ওকে, তাহলে আরএনএ এবং ডিএনএ এই দুইটা অনেকটাই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা জানি জেনেটিক্স, বংশগতিবিদ্যার জনক জোহান মেন্ডেল। জেনেটিক্স, বংশগতিবিদ্যার জনক জোহান মেন্ডেল। জোহান মেন্ডেল, বংশগতিবিদ্যার জনক কে? জোহান মেন্ডেল। তো এরপরে আমরা দেখি আমাদের এই যে মানব দেহের সাথে এই বিষয়গুলো ডিএনএ আরএনএ এগুলা টেস্ট করা হয়। একটা মানুষ যে অনেক সময় বলে যে এ আমার সন্তান না, বলে না, সন্তানকে যখন অস্বীকার করা হয় অথবা মানুষকে সে আইডেন্টিফাই করার ক্ষেত্রে ডিএনএ টেস্ট করা হয়। ডিএনএ এই শব্দটার সাথে আমরা অনেকটাই পরিচিত। ডিএনএ এর সাথে কি পরিচিত? এই ক্রোমোজোমগুলো এগুলা মিলিয়ে মানুষকে শনাক্ত করা হয় এই মানুষটার আইডেন্টিটিটা কি। এজন্য আমরা দেখি নখ বা চুল, একটা মানুষ একটা বাড়িতে এসেছে বা চুরি করছে অথবা ডাকাতি করছে, এবার চুল সেরা বিশ্লেষণ শুরু করে যে ওই বাড়িতে কোনো চুল পাওয়া যায় কিনা, নখ পাওয়া যায় কিনা, এটা করে ডিএনএ টেস্টের মাধ্যমে ওই মানুষটাকে শনাক্ত করা হয়। ডিএনএ টেস্ট করে কি ওই মানুষটাকে শনাক্ত করা হয়। গুড। আবু হুরায়রা সাহেব 18তমতে হর্টিকালচারে বাস খাইছে। তাহলে আমরা ডিএনএ এবং আরএনএ, বিশেষ করে ডিএনএটা বেশি পরিচিত আমাদের সমাজে, যে কিছু হইলেই কয় সন্তান তো তোমার মতো হয় না, তাহলে ডিএনএ টেস্ট করাও, এইটা করাও, সেইটা করাও, এইভাবে বলে। তো তারপরে আমরা দেখি মানব দেহের সাথে জড়িত হচ্ছে ভাইরাস এবং ব্যাকটেরিয়া। ভাইরাস এবং ব্যাকটেরিয়া। আমাদের প্রশ্ন হয়ে থাকে যে নিচের কোনটি ভাইরাস বা নিচের কোনটি ব্যাকটেরিয়া। নিচের কোনটি ভাইরাস অথবা নিচের কোনটি ব্যাকটেরিয়া, দুইটা জিনিস আমাদেরকে প্রায় সময় মানে কনফিউজড করে দেয় যে আসলে এইটা কি, এইটা কি, বুঝতেছি না। যে বুঝার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে ভাইরাস কোনটা আর ব্যাকটেরিয়া কোনটা। ভাইরাস কোনটা, ব্যাকটেরিয়া কোনটা। ভাইরাস কোনগুলো এগুলা যদি মাথায় থাকে ব্যাকটেরিয়াটা চলে আসবে, ব্যাকটেরিয়া চলে আসবে। তো আমরা প্রথমে দেখি ভাইরাস, যেমন এইচআইভি, এইটা একটা ভাইরাস। এইচআইভি একটা কি? এইচআইভি একটা কি? ভাইরাস। হাম, এটা ভাইরাস। গুটি বসন্ত ভাইরাস, ইবোলা ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, জন্ডিস ভাইরাস, জলাতঙ্ক ভাইরাস, নিপা ভাইরাস যেটা বাদুড়ের মাধ্যমে ছড়ায়। তারপরে রানীক্ষেত মুরগির ক্ষেত্রে এইটা ভাইরাস, রানীক্ষেত মুরগির জন্য। মোজাইক, এটা হচ্ছে তামাকের একটা রোগ, মোজাইক, এটাও ভাইরাস। সোয়াইন ফ্লু, এগুলা কি? ভাইরাস। তো এক একটা ভাইরাস এক এক জীবাণু বহন করে। যেমন আমরা জানি এইডস, এইডসের ক্ষেত্রে এইচআইভি জীবাণু বহন করে। এইডসের এটার সহজ ভাষা আমরাকে যদি বলি এইডস, এই এইডসের যে জীবাণু বহন করে ওইটাকে বলে এইচআইভি। ওইটাকে কি বলি? এনামুল, এনামুল শেখ সাহেব। আমরা তো স্বাভাবিকভাবে 9টা 15, এখন আপনারা যদি চান আমরা 9টা থেকেও ক্লাস শুরু করতে পারবো, তবে আপনাদের মতামতের ভিত্তিতে যদি চান আমরা 9টায় ক্লাসটা নিতে পারি। যেহেতু 9টা 15তে আনছি তো আরেকটু নিয়ে আসলাম 9টাতে, তবে এটা আপনারা চাইলে হবে। হ্যাঁ, জিকা ভাইরাস ব্রাজিলে। তাহলে আমরা দেখলাম এইডস, এইডস রোগের ভাইরাস হচ্ছে এইচআইভি। আবার হাম, এর ভাইরাস হচ্ছে মেসলেস ভাইরাস। হামের ক্ষেত্রে কোন ভাইরাস বহন করে? মেসলেস ভাইরাস। কোনটার ক্ষেত্রে কি বহন করে? এগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এটা হচ্ছে ভাইরাস। আমাদের প্রশ্ন থাকে যে নিচের কোনটি ভাইরাস, নিচের কোনটি ভাইরাস। তো আমাদের এগুলা তো যে অনেক কনফিউজড করে দেয়, আমরা বুঝতেই পারি না, অনেক সময় আমরা এগুলা ভুল করে থাকি।
প্রায় সময় আমরা ভুল করি যে কোনটা ভাইরাস আর কোনটা ব্যাকটেরিয়া। তারপরে আমরা দেখি ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি বললাম যে জামাই টিএসসি পাড়ির পাশে লাল ডিম নেয়, তাই আজ কালো হলো বাটিয়ালি গান গায়। এটা সংক্ষেপে মানে এক লাইনে যদি মাথায় রাখতে পারেন, যেমন আমরা জামাই, জামাই মানে যেটাকে যক্ষা বলি, জামাই যক্ষা। টি দিয়া টিটেনাস, টি দিয়া কি টিটেনাস ব্যাকটেরিয়া। অ্যাজ দিয়া অ্যানথ্রাক্স, টিএসসি পাড়ির, তাহলে অ্যাজ দিয়া অ্যানথ্রাক্স, সি দিয়া সিফিলিস, অ্যানথ্রাক্স, সি দিয়া সিফিলিস। এগুলা কি? এগুলা হচ্ছে ভাইরাস। যক্ষা, টিটেনাস, অ্যানথ্রাক্স, সিফিলিস এগুলা কি ভাইরাস। এরপরে আমরা দেখি আমাদের যে ফোঁড়া উঠে এইটা কি ব্যাকটেরিয়া, সরি টিটেনাস এগুলা ব্যাকটেরিয়া, অ্যানথ্রাক্স ব্যাকটেরিয়া, যক্ষা ব্যাকটেরিয়া জনিত রোগ, ফোঁড়া। তারপরে আমরা পাশে মানে প্যারাটাইফয়েড, আমরা বলি না প্যারাটাইফয়েড, প্যারাটাইফয়েড এগুলা সব ব্যাকটেরিয়া। এগুলা কি ব্যাকটেরিয়া। ফোড়া আমাদের শরীরে অনেক সময় হাঁটুতে, কোমরে বা কোমরে অথবা ব্যাক সাইডে অনেক সময় ফোড়া উঠে, তো এগুলা হচ্ছে ব্যাকটেরিয়া। এগুলা কি ব্যাকটেরিয়া। প্যারাটাইফয়েড এইটা ব্যাকটেরিয়া, এইটা কি ব্যাকটেরিয়া। তারপরে আমরা দেখি যে লাল, লাল মানে লেপ্রসি, লাল লেপ্রসি, লেপ্রসি ব্যাকটেরিয়া। ডিম, ডিম মানে ডি, ডি দ্বারা আমরা বলে থাকি যে ডিপথেরিয়া, ডিপথেরিয়া। মেনিনজাইটিস, এম দিয়ে মেনিনজাইটিস, মেনিন, এম দিয়ে মেনিনজাইটিস, মেনিনজাইটিস, ডিপথেরিয়া, মেনিনজাইটিস, লেপ্রসি, ফোড়া, প্যারাটাইফয়েড, সিফিলিস, অ্যানথ্রাক্স, যক্ষা এগুলা হচ্ছে কি ব্যাকটেরিয়া, এগুলা কি ব্যাকটেরিয়া। তারপরে আমরা জানি টাইফয়েড, পানিবাহিত গুলোই ব্যাকটেরিয়া। আমাশয়, আমাশয় এইটা ব্যাকটেরিয়া। কলেরা, কলেরাও কি, কলেরা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। হুপিং কাশি, হুপিং কাশি। তারপরে হুপিং কাশি, তারপরে গনেরিয়া। আমরা একটা রোগ দেখি যে প্রায় সময় অনেকে বলে গনোরিয়া। এগুলা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। এগুলা কি জনিত রোগ? ব্যাকটেরিয়া জনিত রোগ। গনোরিয়া এটা কি ব্যাকটেরিয়া জনিত রোগ। তাহলে এইটা আমরা দেখলাম যে কোনটা ভাইরাস এবং কোনটা ব্যাকটেরিয়া। তা আমাদের এই ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ হইল ডেঙ্গু, জন্ডিস, তারপরে জলাতঙ্ক, গুটি বসন্ত, মোজাইক, রানীক্ষেত এগুলা হচ্ছে ভাইরাস। এগুলা কি ভাইরাস। পানিবাহিত যতগুলো সবগুলো ব্যাকটেরিয়া। টাইফয়েড, প্যারাটাইফয়েড ব্যাকটেরিয়া। আমাশয়, কলেরা ব্যাকটেরিয়া। গনোরিয়া ব্যাকটেরিয়া। ফোড়া ব্যাকটেরিয়া। সিফিলিস ব্যাকটেরিয়া। হুপিং কাশি ব্যাকটেরিয়া। অ্যানথ্রাক্স যক্ষা। ডিপথেরিয়া এগুলা কি সবগুলো ব্যাকটেরিয়া। এগুলা ব্যাকটেরিয়া জনিত রোগ। কি জনিত রোগ? ব্যাকটেরিয়া জনিত রোগ। ঠিক আছে।
তাহলে আমরা এই দুইটা জিনিস মাথায় রাখবো, কোনটা কোন রোগ, কোনটা কোন রোগ, কারণ এগুলো প্রায় সময় পরীক্ষায় আমরা দেখতে পাই। তারপরে রোগ বালাইয়ের ক্ষেত্রে আরেকটা বড় জিনিস হচ্ছে আমাদের রক্তকণিকা, যেটা রক্তের সাথে, মানুষের দেহ তো রক্ত ছাড়া চলতেই পারে না। বলতে পারবেন যে রক্তকণিকা কয় ধরনের? রক্তকণিকা কয় ধরনের বলেন? রক্তকণিকা কয় ধরনের হতে পারে? রক্ত রক্ত এটা 3 ধরনের হতে পারে, তাই না? রক্তকণিকা কয় ধরনের হতে পারে বলেন তো? রক্তকণিকা কয় ধরনের হতে পারে? কোভিড-19 আরএনএ ভাইরাস, আবু হুরায়রা সাহেব। গুড। তাহেরা বিনতে হাবিব ম্যাম। না, আবু হুরায়রা সাহেব, রক্তকণিকা 3 ধরনের। রক্তকণিকা কয় ধরনের? আমরা জানি রক্তকণিকা 3 ধরনের। একটা কি? লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, তাই না? রক্ত আবার 2 ধরনের, একটা হচ্ছে রক্ত আর একটা হচ্ছে রক্তরস। রক্তরস, রক্তটা 2 ধরনের। কয় ধরনের? রক্ত 2 ধরনের। তো এই রক্তের মধ্যে যেমন একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে কণিকা। দুইটা। রক্তরস আসে 55% আর রক্তকণিকা থাকে 45%। মানুষের শরীরে যে রক্ত, এর মধ্যে রক্তরস 55%, রক্তকণিকা 45%। রক্তকণিকা কত পার্সেন্ট? 45%। কথা বুঝছেন? যে এই রক্তটা তো 2 ধরনের, একটা হচ্ছে রক্তরস এবং রক্তকণিকা। রক্তরস এবং রক্তকণিকা। তো রক্তরস 55%, রক্তকণিকা 45%। এই রক্তকণিকাটাই হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে লোহিত কণিকা, একটা কি? রক্তকণিকার অস্বাভাবিক বৃদ্ধি মানে ক্যান্সার। রক্তকণিকার অস্বাভাবিক বৃদ্ধি মানে কি? ক্যান্সার, অস্বাভাবিক বৃদ্ধি। তো এই রক্তকণিকাটা স্বাভাবিক থাকতে হয়। এই যে লোহিত কণিকা 1 নম্বরে, এই লোহিত কণিকা 4 মাস বাঁচে, 120 দিন। 4 মাস 120 দিন বাঁচে লোহিত কণিকা। কতদিন? 120 দিন। লোহিত কণিকা যদি 700 হয়, তাহলে শ্বেতকণিকা থাকতে হবে একটাই, শ্বেতকণিকা। মানে আমার শরীরে 700টি লোহিত কণিকা থাকলে তার বিপরীতে একটি শ্বেতকণিকা থাকতে হবে। একটি কি কণিকা? শ্বেতকণিকা থাকতে হবে। কথা বুঝতে পারছেন? এবং আমরা আরেকটা জিনিস দেখি, অনুচক্রিকা 3 নম্বরে। কি 3 নম্বরে হলো অনুচক্রিকা। 3টা, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা। ক্লাস চলবে আর কিছু সময় পর্যন্ত, আরো কিছু সময় পর্যন্ত ক্লাস চলবে ইনশাআল্লাহ। বিরক্ত লাগতেছে নাকি বলেন তো? অসুবিধা হচ্ছে? আবু হুরায়রা সাহেব, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা 3 ধরনের হয়ে থাকে। 3 ধরনের হয়ে থাকে। আমরা যে দেখি না, ওই যে মানুষ
ডেঙ্গু আক্রান্ত হয়ে যায় যখন তার শরীরে অনুচক্রিকা কমে যায়। ডেঙ্গু আক্রান্ত হলে মানুষের শরীরে অনুচক্রিকা কমে যায়। শ্বেতকণিকার বৃদ্ধি মানে ক্যান্সার, শ্বেতকণিকার বৃদ্ধি মানে কি ক্যান্সার হয়। আর অনুচক্রিকা কমে গেলে তখন বুঝতে পারি এটা হচ্ছে তাকে ডেঙ্গুতে ধরেছে। ডেঙ্গুতে ধরার কারণে তার রক্তরসটা কি ইয়া হইতে থাকে, যে রক্তের মধ্যে কণিকাটা কমতে থাকে, এটা হচ্ছে অনুচক্রিকা, ক্যান্সারের সাথে সম্পৃক্ত শ্বেতকণিকা মানুষের শরীরে। এর জন্য মানুষ 4 মাস পর পর রক্ত দিতে পারে। 120 দিন পর ওই লোহিত কণিকাগুলো মারা যায়, আবার নতুন কণিকা তৈরি হয়। আমরা অনেক সময় এটা রক্ত দিতে চাই না, এটা খারাপ জিনিস। আরিফুর রহমান সাহেব, পরবর্তী থেকে আমাদের ক্লাস হবে 9টায়। কয়টায়? 9টায়। তার পরবর্তীতে ক্লাস হবে কয়টায়? 9টায়। তারপরে আমরা একটু দেখি হৃদরোগ। আমাদের মানুষের তো একটা জিনিস থাকেই, হৃদরোগ থাকে, তাই না? উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ। হৃদরোগ বর্তমান সময়ের মরণঘাতী একটা সমস্যা হচ্ছে কি হৃদরোগ। বর্তমান সময়ের এর চেয়ে বড় আর কোনো কিছু নেই। হুটহাট করে মানুষ চলে যায়। হৃদরোগ মানে হৃদপিণ্ড, হৃদক্রিয়া বন্ধ হয়ে মানুষ মারা যাওয়াকেই ওইটাকে বলে হৃদরোগ বলে, হার্ট অ্যাটাক। মানুষের যে হৃদরোগের ক্ষেত্রে আমরা যেটা দেখি, হার্ট, মানুষের শরীরে হৃদপিণ্ড আছে, একটা হৃদপিণ্ড। পুরুষের হৃদপিণ্ডের ওজন হচ্ছে গড়ে 300 গ্রাম। কত গ্রাম? 300 গ্রাম। নারীদের হৃদপিণ্ড হচ্ছে 200 গ্রাম। পুরুষেরটা হয়তো বেশি বড় হওয়ায় বেশি চাপ দিয়ে মারা যায়। কারণ বাংলাদেশে হৃদক্রিয়া বন্ধ হয়ে সবচেয়ে বেশি মারা যায় পুরুষ, সবচেয়ে বেশি। আর এটাতে সবচেয়ে কম মারা যায় নারীরা। তাহলে হৃদপিণ্ডটা পুরুষের কত গ্রাম? 300 গ্রাম। নারীদের কত গ্রাম? 200 গ্রাম। মানুষের হৃদপিণ্ডটার 60টা ছিদ্র থাকে। কয়টা? মানুষের হৃদপিণ্ডের 60টা ছিদ্র থাকে। মানুষের হৃদপিণ্ডের 60টা ছিদ্র থাকে। উপরের দুইটাকে বলে অলিন্দ। উপরের দুইটাকে কি বলে? অলিন্দ। আর নিচের দুইটাকে বলে নিলয়। নিচের দুইটাকে কি বলে? নিলয়। উপরের দুইটাকে বলে অলিন্দ, নিচের দুইটাকে কি বলে? নিলয়। নিলয়। এই হৃদপিণ্ডটাও আবার 3 স্তর বিশিষ্ট। কত স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। আমাদের অতটুক লাগে না যে উপরের অংশকে, হৃদপিণ্ডের উপরের অংশকে বলে অলিন্দ, নিচের অংশকে কি বলে? নিচের অংশকে কি বলে? নিচের অংশকে বলে নিলয়। নিচের অংশকে কি বলে? নিলয় বলে। তারপরে এটা তো হচ্ছে হৃদরোগ, আরেকটা হচ্ছে স্ট্রোক। স্ট্রোক দুইটা ভিন্ন জিনিস। একটা হচ্ছে হৃদরোগ, আরেকটা হচ্ছে স্ট্রোক। হৃদরোগের সাথে হার্টের সাথে সম্পৃক্ত, তার মানে এটা করে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক। আর স্ট্রোক, স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের। স্ট্রোক কিসের? মস্তিষ্কের। একটা মানুষের মস্তিষ্কের ওজন হলো 1.36 কেজি। 1 কেজি 360 গ্রাম। একটা মানুষের মস্তিষ্কের ওজন কত? 1 কেজি 360 গ্রাম। একটা মানুষের ব্রেইন, মস্তিষ্কের ওজন হলো 1.36 কেজি।
1 কেজি 360 গ্রাম। এবং এই যে মস্তিষ্ক, এটা হচ্ছে 2.5 পিটাবাইট। এই মেমোরিটা 2.5 পিটাবাইটের একটা মেমোরি। মস্তিষ্কটার পাওয়ার, এটা লোড কতটুক নিতে পারে বলে এইচডি সম্পন্ন হাই কোয়ালিটি হাই রেজুলেশন সম্পর্কিত, মানে একটা ছবি তোলা হয়েছে ক্যামেরা দিয়ে, যত হাই রেজুলেশন আছে এই রকম একটা ছবি করা হয়েছে, ভিডিও করা হয়েছে। ভিডিওটা কত লম্বা? একাধারে যদি 300 বছর ভিডিও করতে থাকে, কত বছর, মানে একটা ক্যামেরা দিয়ে যদি 300 বছর ভিডিও করে, যতটুক পূর্ণ হবে ঠিক মেমোরিটা হচ্ছে অতটুক। তার মানে এই পিটাবাইটের মেমোরিটা যদি আপনি পূর্ণ করেন শাহরুখ খানের সিনেমা দিয়ে, কোনো অন্য দেশের অথবা আমাদের দেশের তুফান সিনেমা দিয়ে হাই রেজুলেশনের এইরকম সিনেমা দিয়ে এটা একদম ফিল আপ করে নিলেন এবং এইটা এবার চাইতে থাকলেন একটানা 300 বছর চাইলে তবুও শেষ হইতো না, সর্বনিম্নটা বললাম। তো 2.5 পিটাবাইটের এই মেমোরি, এটার ধারণ ক্ষমতা অনেক বেশি। এই মেমোরি কতটুকু কাজ করতে পারে বলতেছে 48টা 6তলা বিল্ডিং যদি কম্পিউটার দ্বারা পরিপূর্ণ করা হয়, ওরা যা কাজ করবে তার চেয়ে বেশি কাজ আমাদের ব্রেন করতে পারে। কথা বুঝতে পারছেন? 48টি 6তলা বিল্ডিং সম্পূর্ণ কম্পিউটার দিয়ে সেট আপ করা, এই সমস্ত কম্পিউটার যা কাজ করবে আমাদের ব্রেন তার চেয়ে বেশি কাজ করতে পারে, তার চেয়ে বেশি দ্রুত গতিতে, তার চেয়ে বেশি করতে পারে। কিন্তু আফসোসের বিষয় হলো পৃথিবীর মাটিতে সবচেয়ে বেশি জ্ঞানী ধরা হয় আইনস্টাইনকে। কাকে? আইনস্টাইনকে, মানে বর্তমান বিশ্বের সবচেয়ে, ইতিহাসের সবচেয়ে মেধাবী এবং জ্ঞানী মানুষ বলা হয়ে থাকে। ওই আইনস্টাইনেরও মাত্র 9% ব্রেনের 9% পূর্ণ হয়েছে। তার ব্রেনের 100 ভাগের 9 ভাগ পূর্ণ হয়েছে। 100 ভাগের কয় ভাগ? 9 ভাগ। তার মানে এখনো ওনার 91 ভাগ খালি আছে। তো এত জ্ঞানী মানুষ আইনস্টাইনের যদি ব্রেনের সমগ্র জীবনে 9% ফিল আপ হয়ে থাকে, আমাদের ব্রেনের কয় পার্সেন্ট ফিল আপ হয়েছে বলেন? আমাদের ব্রেনের কতটুক ফিল আপ হয়েছে? তার মানে আইনস্টাইন শত শত বইয়ের লেখক, কত উঁচু স্তরের জ্ঞানী বিজ্ঞানী মানুষ, দিন রাত 24 ঘন্টা স্টাডি 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 করেন, পড়েন লেখেন, সারাটা সমগ্র জীবন তিনি পড়ার লেখায় কাটিয়ে দিয়েছেন। সেই মানুষটার মৃত্যুর পরে তার ব্রেনটা যখন জাস্টিফাই করা হলো, এটাকে পরীক্ষা নিরীক্ষা করা হলো, তখন বলতেছে 9%। তাহেরা বিনতে হাবিব ম্যাম, আমি জানি 9%, বা এটা আপনি হয়তো 12% দেখছেন কিনা। আর আমাদের স্বাভাবিকভাবে একটা মানুষের সমগ্র জীবনে তার ব্রেনের এই 6 থেকে, মানে 7%-এর বেশি ফিল আপ হয় না। 6-7%-এর বেশি মানুষের ফিল আপ হয় না, কারণ আমাদের ব্রেন। আর মহিলাদের কথা বললে তো ওদের কিছুই ফিল আপ হয় না, ওরা জানেই শুধু স্বামীর সাথে হুল্লা থাউন, তারপরে কিভাবে ওনার স্বামীর সাথে হুলে ফুলে ফেপে বোম হয়ে থাকবে, আর যত কথাবার্তা আকামের কুকামের কথা, কে কি করলো না করলো টুকটাক এই বিষয়গুলা নিয়ে ওদের একটা গবেষণা থাকে। ওদের ব্রেনের কিছুই পূর্ণ হয় না। তা আমাদের এই মানুষের মস্তিষ্ক অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই মস্তিষ্কের 3টা ভাগ। আমাদের মস্তিষ্কের এক সামনের ভাগ, মিডল এবং পিছনের ভাগ, 3টা ভাগে বিভক্ত। এবং মস্তিষ্কটা 2 ভাগে, 2 সাইড। এটার সাইড কয়টা মস্তিষ্কের? দেখবেন যে মানুষের যে মস্তিষ্ক, এটা 2টা ভাগ, ডাইন সাইড এবং বাম সাইড। এবং স্তর হচ্ছে 3টা সাইডের 3টা কাজ, ডাইন সাইড এবং বাম সাইডের, মানে মস্তিষ্কের 3টা অংশ 2টা সাইড, 3টা অংশ 2টা সাইড। তারপরে আমরা দেখি স্নায়ু রোগ। স্নায়ু রোগ মস্তিষ্কের পরে দেখি স্নায়ু রোগ, যা আমাদের প্যারালাইসিস। প্যারালাইসিস এটা হচ্ছে স্নায়ু রোগ। স্নায়ু রোগ মানে কি?
যেমন মানুষের শরীরের মাংসপেশির কোনো অংশের কার্যক্ষমতা যদি ধ্বংস হয়ে যায় তখন তাকে বলে প্যারালাইসিস। ওনার ডান পা বাম পা অথবা ডান সাইড অথবা বাম সাইডের মাংসপেশির কাজ এটা এই স্থগিত করে দেয়, যে আমরা ওরা ধর্মঘট ডাক দেয়। সোজা কথায় মাংসপেশি ধর্মঘট ডাক দেয় যে আল্লাহ রাব্বুল আলামিন এইখানে স্টপ করতে বলছে, আমি স্টপ করছি। এখন ওইটার রোগ দিছে প্যারালাইসিস। ওনার এক সাইড অবশ। দুনিয়াতে আল্লাহর কত নিদর্শন, কত নিদর্শন, মানে জীবিত মানুষ দেখাই যায় যে একটা লোকের ডাইন অঙ্গের বা বাম সাইডকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ডাইন সাইড কাজ করবি, বাম সাইড কাজ করবি না, নির্দেশ। ওইটা আমরা বলছি কি প্যারালাইসিস, প্যারালাইজড হয়ে গেছে, গর্বইটা হয়ে গেছে, নিচের সাইড নাই, উপরের সাইড চলমান আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা কি নিদর্শন। ঠিক আছে, তারপরে আমরা আরো অনেকগুলা দেখি। এপিলেপসি, এপিলেপসি এপিলেপসি মানে হলো মানুষের খিঁচুনি। কিছু মানুষের রোগ আছে খিঁচুনি বা কাঁপুনি রোগ, খিঁচুনি উঠে যায়, দাঁত মুখ খিচ্চা যায়। তো এইটাও হচ্ছে স্নায়ু রোগ। এটা কি রোগ? স্নায়ু রোগ। এপিলেপসি কি রোগ? স্নায়ু রোগ। এপিলেপসি হচ্ছে স্নায়ু রোগ। তো এরপরে আমরা আরো কিছু জিনিস দেখবো, যেমন ভিটামিন। ভিটামিন আমরা জানি টোটাল কত প্রকারের ভিটামিন আছে? বলতে পারবেন কত প্রকারের ভিটামিন আছে? অনেকগুলো ভিটামিন, যেমন ভিটামিন এ, ভিটামিন এ, ভিটামিন বি। এই বিটাই টোটাল 12 প্রকার। এই ভিটামিন বিটা কত ধরনের? 12 ধরনের, মানুষের শরীরের সাথে যুক্ত। তারপরে ভিটামিন সি, ডি, ভিটামিন কে, ভিটামিন সি, ডি, ভিটামিন কে। আর একটা কি আছে আমরা ই বলতে ভুলে গেছি, ই এবং কে। তাহলে দুই সাইড 6 ধরনের ভিটামিন, 6 ধরনের। এ শুধু বির মধ্যেই 12 ধরনের আছে। তাহলে সব মিলিয়ে আমরা বলতে পারি 18 প্রকার, 18 প্রজাতির ভিটামিন আছে, যেগুলা আমাদের জন্য অত্যন্ত জরুরি। একটা ভিটামিনের এক একটা কাজ, এক একটা ভিটামিনের এক একটা কাজ। তা আমরা এই টোটাল মানব দেহ রিলেটেড মানে বেসিক কিছু বিষয় মাথায় রাখবো। এটা আমাদের অনেক কাজে দিবে, প্রিলির জন্য বেশ কাজে দিবে, নিজেরও একটু জানাশোনা হয়ে যাবে যে এটা হচ্ছে এইটা, এটা এইটা, যে মস্তিষ্ক, হার্ট, রক্ত, রক্তের তারপরে ওই যে পিএইচ, আমাদের ভিটামিন, টোটাল মানব দেহ, এই দেহ সম্পর্কে আমাদের বেশ কিছু আইডিয়া দিবে এইটা। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকুই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।